সালামু আলাইকুম। বিদ্যুতের ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিদ্যুৎ আধুনিক জীবনে একটা অপরিহার্য। আধুনিক জীবন কল্পনা করা যায় না বিদ্যুৎ ছাড়া। শুধু আধুনিক বিজ্ঞান জীবন না, আমরা যদি আধুনিক বিজ্ঞানের কথা বলি, তাও আধুনিক বিজ্ঞান কল্পনা করা যায় না বিদ্যুৎ ছাড়া। বিদ্যুতের ব্যবহার কথাই নেই। আমাদের বাসাবাড়িতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে আমরা আধুনিক যন্ত্রপাতি হিসেবে যেই জিনিসটা ইউজ করতেছি তার সবখানে বিদ্যুতের ব্যবহার। আচ্ছা, বিদ্যুৎ বা তড়িৎ শক্তির একটা রূপ। শক্তির আরো অনেক রূপ প্রকৃতিতে ছিল, যেমন আমরা বলি আলো, তাপ, শব্দ, সবগুলোই শক্তির রূপ এবং এই শক্তিগুলো প্রকৃতিতে আগে থেকেই ছিল। মানুষ এটাকে খুঁজে বের করেছে। প্রকৃতিতে আগে থেকেই ছিল এমন কিছু খুঁজে বের করাকে বলা হয় আবিষ্কার বা ডিসকভারি। প্রকৃতিতে আগে থেকে ছিল না, মানুষ তৈরি করেছে। এমন কিছু তৈরি করাকে বলা হয় ইনভেনশন বা উদ্ভাবন। অর্থাৎ তৈরি করাকে বলা হচ্ছে ইনভেনশন, আর খুঁজে বের করা হচ্ছে, প্রকৃতির রহস্য খুঁজে বের করাকে বলা হচ্ছে আবিষ্কার। ইনভেনশন অর্থাৎ যে তৈরি করে, ইনভেনশন বা উদ্ভাবকের নাম আমরা সহজে বলতে পারি। যেমন আমরা যদি বলি যে বৈদ্যুতিক বাতির ইনভেনশন করেছে কে বা উদ্ভাবন করেছে কে, আমরা বলি টমাস আলভা এডিসন। কিন্তু যদি বলা হয় বিদ্যুৎ আবিষ্কার করেছে কে, সেটা আমরা বলতে পারি না এক কথায়। কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মানুষ প্রকৃতির রহস্য খুঁজে বের করেছে, এজন্য আবিষ্কারকের নাম নিশ্চিতভাবে বলা যায় না, বা কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে এই আবিষ্কারকের কৃতিত্বটা দেওয়া যায় না। আজকে বিদ্যুতের আবিষ্কারকের শেষে আপনাদের জন্য একটা কুইজ থাকবে, যে দেখি আপনারা পারেন কিনা যে বিদ্যুতের আবিষ্কারকের কৃতিত্ব কাকে দেওয়া যায়। শুরু করছি বিদ্যুতের আবিষ্কার। বিদ্যুতের আবিষ্কার জানার আগে আমরা একটু বিদ্যুৎ সম্পর্কে জেনে আসি, তাহলে বিদ্যুতের আবিষ্কারটা নিয়ে স্টাডি করতে আমাদের একটু সুবিধা হবে। আমরা জানি বিদ্যুৎ কি। আমরা বিদ্যুতের সংজ্ঞা যখন বলতে যাই তখন বলি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে বিদ্যুৎ বলে। তো ইলেকট্রনটা যেহেতু চার্জ, তাহলে আমরা আবার অন্যভাবে বলতে পারি কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে বিদ্যুৎ বলে। অর্থাৎ আমরা বিদ্যুৎ বলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড টি। অর্থাৎ কিউটা যদি চার্জ হয়, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বা ইলেকট্রিসিটি বলে। ঠিক আছে, তাহলে পরিবাহী পদার্থ আমরা অলরেডি জানি। অর্থাৎ যে সকল আমরা পদার্থের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর কম, এবং যারা আমরা জানি যাদের 4-এর কম অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকে, তারা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী করতে পারে, এই জন্য তাদেরকে পরিবাহী পদার্থ বলতে। যেমন আমরা বলি কপার, কপারের শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা, এই জন্য কপার একটা পরিবাহী। অ্যালুমিনিয়াম, আমরা জানি পর্যায় সারণীর প্রথম দিকের গ্রুপগুলো যদি দেখি, সোডিয়াম, লবণ, সেটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। কারণ আমরা জানি পানিতে যদি আমরা লবণ দেই, সেটা কি কন্ডাক্টর হিসেবে কাজ করে। আমরা 3 ইডিয়টে একটা ডায়লগ শুনেছিলাম, সোল্ট ওয়াটার ইজ এ গ্রেট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। অর্থাৎ নর্মাল পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী, বাট নর্মাল পানিতে যদি আমরা লবণ দেই তাহলে সেটা কি পরিবাহীর কাজ করে। আমরা পর্যায় সারণীর প্রথম গ্রুপগুলোকে যদি দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা, এই পর্যন্ত হচ্ছে পরিবাহী। যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4, তাদেরকে আমরা বলি অর্ধ পরিবাহী, এবং যে সকল পদার্থের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি, তাদেরকে আমরা অপরিবাহী পদার্থ বলে থাকি। ঠিক আছে, তাহলে পরিবাহী পদার্থ বুঝলাম। ইলেকট্রনটা কি? আমরা জানি ইলেকট্রনটা হচ্ছে চার্জ। আচ্ছা, ইলেকট্রনটা যদি আমরা বোঝাতে যাই, তাহলে আমরা বলি কোন একটা বস্তুকে, পৃথিবীর যে কোনো বস্তুকে যদি আমি ক্ষুদ্র করি, সাপোজ আমার হাতে যে ডাস্টারটা, আমার সাথে যে মার্কারটা আছে, এটাকে যদি আমি ক্ষুদ্র করি, মানে 4 ভাগে ভাগ করলাম, একটা ভাগ যদি আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা বলবেন যে এটা ছিল ডাস্টারের একটা অংশ। অর্থাৎ সে যে ডাস্টারের অংশ ছিল সেটা আমরা বলছি, মানে তার যে একটা অস্তিত্ব ছিল, আগে সে একটা ডাস্টার ছিল, এর একটা অংশ। অর্থাৎ সে তার অস্তিত্ব কিন্তু এখনো বজায় রেখেছে। এই একটা অংশকে যদি আমি গুঁড়া করে ফেলি, অর্থাৎ কাঠের যেমন গুঁড়া করি, সেমন যদি গুঁড়া করে নিয়ে আসে আপনাদের সামনে দাঁড় করাই, তখন হয়তো আপনাদের বলতে একটু কষ্ট হবে যে এটা আসলে কিসের গুঁড়া। তখন আপনারা বলতে পারবেন না যে এটা কি ডাস্টারের গুঁড়া ছিল না অন্য কোনো কাঠের গুঁড়া। অর্থাৎ এই যে সে আগে ডাস্টার ছিল, তার যে একটা অস্তিত্ব ছিল, তার অস্তিত্বটা এখন কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে।
তো যখন কোনো একটা বস্তুর অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন তাকে আমরা বলি পরমাণু। তাহলে এই যে একটা অংশ, অর্থাৎ কাঠের গুঁড়ার একটা অংশ, এই অংশটাকে যদি আমি ভাঙি, আরো ক্ষুদ্র করি, ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর করি, তাহলে শেষে কি পাবো? আমরা জানি শেষে পাবো আমরা হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আরো কিছু কণিকা পাওয়া যায় পদার্থভেদে, তো সব পদার্থে কমন এই তিনটা জিনিস পাওয়া যায়, কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা কেমিস্ট্রিতে যদি যাই, আমরা জানি একটা, মনে করো ক্ষুদ্র একটা অংশ পাইলাম, এই যে ক্ষুদ্র একটা অংশ পাইলাম একটা পয়েন্টের মতো, একটা ক্ষুদ্র জিনিস, এই জিনিসটার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এরা শুধু থাকে না, এরা একটা সুবিন্যস্ত ভাবে থাকে। কিভাবে থাকে? এই ক্ষুদ্র জিনিসটাকে যদি বোঝার সুবিধাতে আমরা একটু বড় করে লিখি, তখন আমরা বলি এই ক্ষুদ্র জিনিসটার, অর্থাৎ এই যে পরমাণুটা আছে তার একটা কেন্দ্র আছে। বৃত্ত যেমন সার্কেল থাকে, তার কেন্দ্র থাকে এবং পরিধি থাকে, ঠিক তেমনি এই ক্ষুদ্র পরমাণুটাও তার একটা কেন্দ্র থাকে, যে কেন্দ্রের মধ্যে, মনে করি এটা কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন প্লাস নিউট্রন থাকে, আর ইলেকট্রনটা এর চতুর্দিকে ঘুরতে থাকে। অর্থাৎ পরিধিতের দিকে থাকে ইলেকট্রনটা, আর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। অর্থাৎ এই ক্ষুদ্র বস্তুটা আবার কি, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যে থাকে তারা আবার কি থাকে, সুবিন্যস্ত ভাবে থাকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটাকে আমরা বুঝলাম। তাহলে ইলেকট্রনটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি ইলেকট্রন হচ্ছে একটা চার্জ। ইলেকট্রনের চার্জকে আমরা বলি নেগেটিভ চার্জ, এবং তার মান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, প্রোটন হচ্ছে একটা চার্জ, যার চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীত ধর্মী, অর্থাৎ পজিটিভ 1.6 × হচ্ছে 10⁻⁻19 কুলম্ব। আর নিউটন হচ্ছে চার্জলেস, অর্থাৎ নিউটনে কোনো চার্জ নাই। তাহলে চার্জ আছে কার মধ্যে? প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে চার্জ আছে। ঠিক আছে, এখন বলা হয় এই যে ক্ষুদ্র পরমাণুটা, এই ক্ষুদ্র পরমাণুটাতে যতটা ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে যদি 500টা ইলেকট্রন থাকে, মনে করো একটা পরমাণু, এটা একটা পরমাণু, এখানে যদি 500টা ইলেকট্রন থাকে, এখানে 500টা প্রোটন থাকবে। অর্থাৎ কোন একটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, অর্থাৎ বিপরীতধর্মী দুই দলের লোক, অর্থাৎ দুই দলের লোক, কোন একটা গ্রামে দুই দলের লোক সমান, যদি সমান হয় তাহলে তারা সবসময় কি থাকবে? নিউট্রাল থাকবে, মারামারি করবে না, একবারে নিরপেক্ষ থাকবে। বুঝা যাচ্ছে? কারণ দুইজনের শক্তি সেম। ঠিক তেমনি পরমাণুগুলো নিরপেক্ষ ভাবে থাকে। অর্থাৎ কোন একটা পদার্থ, মনে করে এইটা একটা পদার্থ, আমি নর্মাল অবস্থায় এটা চার্জলেস, এখানে কোনো চার্জ নেই, কারণ এখানে ইলেকট্রনের চার্জ এবং হচ্ছে প্রোটনের চার্জ যোগ হয়ে কি হচ্ছে? 0 চার্জ হয়েছে। বুঝা যাচ্ছে কি? এই যে ইলেকট্রনটাকে এই জন্য বলছি আমরা কি, একটা চার্জ, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ। তাহলে কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রনটাকে আমি ফ্লো করি, অর্থাৎ পরিবাহীর যে ক্ষুদ্র ইলেকট্রনটা আছে সেটাকে যদি আমি ফ্লো করতে পারি, সেটাকেই বলছি আমরা কারেন্ট বা বিদ্যুৎ। এই জন্য আমরা অন্যভাবে বলতে পারি যে চার্জ প্রবাহের হারকে বিদ্যুৎ করে, কারণ হচ্ছে চার্জ মানে কি, ইলেকট্রনটাকে ফ্লো করছে, এই চার্জ প্রবাহের হারটাকে কি বলছি আমরা? বিদ্যুৎ বা তড়িৎ বলতেছি। আশা করি বোঝা গেছে। এখন দেখেন, এই তড়িৎকে আবার আমরা দুই ভাগে ভাগ করে দেখি, একটাকে বলছি স্থির তড়িৎ আর একটা চল তড়িৎ। স্থির তড়িৎ কি? আমরা জানি তড়িৎ মানে হচ্ছে চার্জ। ঠিক আছে, স্থির তড়িৎ কি? এই যে বস্তুটা নিউট্রাল আছে, অর্থাৎ আমার এই পেনটা এখন নিউট্রাল আছে, আমি যদি এর সাথে অন্য একটা বস্তুকে ঘষি, মনে করে একটা কাপড় এর মধ্যে দিয়ে ঘষলাম, মানে ঘষলে যেটা হয়, এই বস্তু থেকে, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রনগুলো কি করে মুভ করে চলে যায়। মনে করো আমরা দুইটা বস্তু এরকম, এটা হচ্ছে আমার একটা বস্তু, এখানে আমরা কি করছি, একটা মনে করো যে দণ্ড দিয়ে এটাকে ঘষলাম, ঘষলে কি হবে? এই দুইটা বস্তু নিউট্রাল চার্জে ছিল। যদি এমন হয় এটাতে ইলেকট্রন প্রোটনের চার্জ সমান, এটাতে ইলেকট্রন প্রোটনের চার্জ সমান, এইখান থেকে যদি একটা ইলেকট্রন এইখানে চলে যায়, অর্থাৎ এক দল থেকে একজন লোক আরেক দলে চলে গেল, একটা ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে এই জায়গায় কি হলো দেখো তো, এই জায়গায় একটা নেগেটিভ চার্জ এখান থেকে এখানে চলে গেছে, মানে এই বস্তুটা এখন পজিটিভ চার্জ বেশি না, অর্থাৎ পজিটিভ চার্জ, অর্থাৎ তখন আমরা বলি যে এই বস্তুটাতে আয়নিত, অর্থাৎ পজিটিভ চার্জ জমা হচ্ছে। এখান থেকে যদি আরেকটা ইলেকট্রন আমি মুভ করে দেই এখানে,
আচ্ছা, তাহলে এখানে কি দুইটা পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে না, অর্থাৎ বস্তুটা একদম নিউট্রাল ছিল, এখন পজিটিভ চার্জে কি হয়েছে, চার্জিত আছে। ঠিক আছে, কারণ দুইটা 500 থেকে দুইটা চলে গেছে, তাহলে এখানে আছে কয়টা চার্জ, এখানে আছে 498টা চার্জ, এখানে হয়ে গেছে কি 502টা নেগেটিভ চার্জ। তাহলে এই বস্তুটা এখন নিউট্রাল ছিল, এই বস্তুটা এখন কি, এই বস্তুটা নেগেটিভ চার্জে আইতে হবে, অর্থাৎ দুইটা বস্তুর একটা পজিটিভ চার্জ আয়নিত হবে আর একটা নেগেটিভ চার্জে আয়নিত হবে। এই যে চার্জ জমা হচ্ছে এইটাকে বলা হয় স্থির তড়িৎ। এইটা চার্জ কখন জমা হয়, নর্মাল অবস্থায় বস্তুগুলোকে রাখলে হবে না, যখন দুইটা বস্তু আমরা কি করব, ঘর্ষণ করব, তখন কি হবে, এদের মধ্যে একটা হিট জেনারেট হয়, এই হিটের কারণে কি হয়, দুই বস্তু থেকে ইলেকট্রন এক বস্তু থেকে আরেক বস্তুতে মুভ করে। সেটা কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে সেটা নির্ভর করে বস্তু দুটার ইলেকট্রন আসক্তির উপরে। যে এই যে চার্জ জমা হচ্ছে বস্তুটাতে, এই বস্তুটা চার্জ জমা হচ্ছে, এই বস্তুটা আমি চাইলে কি এই বস্তু থেকে সমস্ত চার্জগুলো, নেগেটিভ চার্জগুলো এখানে কি করতে পারি, জমা করতে পারি। তাহলে এই বস্তুটা কি হচ্ছে, নেগেটিভ চার্জ, এই যে চার্জ জমা করে রাখতেছি এটাকেই বলা হয় স্থির তড়িৎ। ঠিক আছে, এই চার্জ জমানো বস্তুটা আমি যখন কোথাও নিয়ে যাই, ডিসচার্জ করতে যাই, মনে করো এই কলমটা আমার এখন চার্জিত অবস্থায়, নেগেটিভ চার্জিত অবস্থায় আছে, বাট আমি ব্যক্তি হিসেবে কি, আমি নিউট্রাল চার্জে আছি। যখন আমি এই কলমের কাছে আমার এই বস্তুটাকে আনবো, আমার যদি মাটির সাথে সংযোগ থাকে, তাই এই কলমটার মাধ্যমে আমার চার্জগুলোকে বিকর্ষণ করবে, অর্থাৎ আমার মাধ্যমে এই চার্জটা কি ডিসচার্জ হয়ে যাবে। বুঝা যাচ্ছে কি? তাহলে কেন ডিসচার্জ হচ্ছে, কারণ আমি তো নিউট্রাল ছিলাম। যখন কোনো একটা চার্জিত বস্তুকে, অর্থাৎ আধানযুক্ত বস্তুকে অন্য একটা নিউট্রাল বস্তুর কাছে নিয়ে যায়, তখন সে কি করে, মনে করো এইটা একটা চার্জিত বস্তু, আমার কাছে আর একটা এরকম বস্তু আছে, এই বস্তুর কাছে যখন এটাকে আনলাম, তাহলে এই বস্তু কি ছিল, নিউট্রাল অবস্থায় ছিল। এখন যখন এটা নিউট্রাল অবস্থা থাকবে, এই নেগেটিভ চার্জগুলো যখন এই বস্তুর কাছাকাছি আসবে, তখন এ কি করবে, এর পজিটিভ চার্জগুলোকে আকর্ষণ করে নেবে, পজিটিভ চার্জগুলোকে টান দেবে। তাহলে পজিটিভ চার্জগুলো কি করবে, এদিকে চলে আসবে, এর পজিটিভ চার্জগুলো, কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, যেহেতু এটা নেগেটিভ চার্জ, এর পজিটিভ চার্জগুলো একে, অর্থাৎ প্রোটনের যে চার্জগুলো, এই চার্জগুলো একে আকর্ষণ করবে, আর নেগেটিভ চার্জগুলোকে বিকর্ষণ করে, এরকম নেগেটিভ চার্জগুলো দূরে সরে যাবে। যখন পজিটিভ চার্জগুলো একে আকর্ষণ করে নেয়, তখন এই পজিটিভ চার্জগুলো এখানে চলে যায়, ফলে কি থাকে, এই বস্তুটার নেগেটিভ চার্জ এবং এই বস্তুটার নেগেটিভ চার্জ থাকে, তখন আবার নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে ফেলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, তোমার মাথায় যদি তোমার হাতে যে কলমটা আছে, সেই কলমটা যদি ঘষার পর ছোট কাগজের টুকরার কাছে নিয়ে যাও, দেখবে প্রথমে লাফিয়ে আকর্ষণ করছে, পরে আবার বিকর্ষণ করছে, সেটা হয় এই ঘটনাটার জন্য। আশা করি স্থির তড়িৎ সম্পর্কে একটু আইডিয়া হয়েছে। চলো তড়িৎ কি, যে তড়িৎটা ইলেকট্রন গুলো ফ্লো করবে। এখন দেখো এই জায়গায় কি ছিল, ইলেকট্রন গুলো অর্থাৎ চার্জ গুলো স্থির ছিল, এই চার্জটাকে যদি আমি ফ্লো করাই, অর্থাৎ চার্জটা যদি আমার প্রবাহিত হয়ে আসে, সেটাকে বলি আমরা চলতড়িৎ। যেমন হচ্ছে আমাদের বাসা বাড়ির লাইট, এখানে চার্জ ফ্লো করে, এটা হচ্ছে একটা চলতড়িতের উদাহরণ। আশা করি স্থির তড়িৎ এবং চলতড়িতের উদাহরণটা বোঝা গেছে। এখন কথা হচ্ছে যে এই যে তড়িৎ, এই বিষয়টা কার মাথায় প্রথম আসলো এবং কিভাবে কিভাবে করে আজকের এই দিনে আসলো। আজকে কথা বলবো সেই সকল মহামানবদের কথা, সেই সকল মহান বিজ্ঞানীদের কথা, যাদের নিরলস পরিশ্রমের ফলে আমরা আজকে আমাদের এই বিদ্যুৎ পেয়েছি, আমরা আমাদের আজকের এই আধুনিক জীবন পেয়েছি। শুরু করছি সেই সকল মহান ব্যক্তিদের জীবন ইতিহাস নিয়ে। প্রথম কথা বলবো একজন গ্রিক দার্শনিকের কথা, যার নাম ছিল থেলেস অফ মিলেটাস, অর্থাৎ তার নাম ছিল থেলিস, বাট সে বাস করতো যে শহরটাতে, তার সেই শহরটার নাম ছিল মিলেটাস। এই জন্য সেই শহরের নাম শুনছে তাকে বলা হয় যে মিলেটাসের থেলিস। ঠিক আছে, নাম্বার ওয়ান কে, থেলিস অফ মিলেটাস। থেলিস অফ মিলেটাস সালটা ছিল আজ থেকে প্রায় 2600 বছর আগের ঘটনা। সালটা ছিল 624 খ্রিস্টপূর্বাব্দ থেকে 546 খ্রিস্টপূর্বাব্দে, সালটা ছিল এই সময় আর কি। এই সময় এই যে বিদ্যুৎ আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম সেইখানে যাচ্ছি আর কি। তখন মানুষ তো জানতো না যে
একটা বস্তু পজিটিভ চার্জে কিভাবে আকর্ষণ করছে, কিভাবে বিকর্ষণ করছে, তাই না? অর্থাৎ এই ঘটনাটা বলছি আর কি। উনি দেখলেন যে পশুর লোমের সাথে যদি অ্যাম্বার ঘষানো হয়, অর্থাৎ পশুর লোম আমরা যে পশম আর কি, অর্থাৎ এই পশুর লোমের সাথে যদি অ্যাম্বার ঘষানো হয়, তাহলে দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ করার ক্ষমতা চলে আসে। বুঝা যাচ্ছে? অর্থাৎ অ্যাম্বার জিনিসটা কি সেটা আগে বলি। অ্যাম্বার হচ্ছে গাছের একটা আঠা, এটা দীর্ঘদিন রেখে গেলে স্ফটিক আকারে পরে একটা সময় যেতে যেতে এটা জীবাশ্মে পরিণত হয়। এই অ্যাম্বারটা যখন পশুর লোমের সাথে ঘষা হচ্ছে, তারপর পশুর লোম এবং অ্যাম্বার দুজনের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা চলে আসতেছে। উনি এটা দেখে বললেন, ওয়াও, দিস ইজ এ ম্যাজিক। কিভাবে সম্ভব যে একটু ঘষা দিলাম, দুটো বস্তুই আকর্ষণ করছে আরেকটা বস্তুকে? অর্থাৎ থেলিস অনেকটা না জেনেই স্থির বিদ্যুৎ অবলম্বন করেন। বুঝা যাচ্ছে? তাহলে কোথা থেকে শুরু করলাম, ঠিক আছে? তারপর থেলিসের পরে যার নাম বলবো তার নাম হচ্ছে উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট সালটা ছিল 1600 সালের দিকে, তারও প্রায় মনে করো 2000 বছর পরে ঘটনা। 1600 সালে উইলিয়াম গিলবার্ট ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী। উনি বললেন যে থেলিস যে বলছে যে শুধু অ্যাম্বার বা পশুর চামড়ায় কে ঘর্ষণ করলে একজন আরেকজনের বিষয়টা এমন না। পৃথিবীর যে কোনো বস্তুকে, এই যে দেখো ইলেকট্রন প্রোটন নিউট্রনের ঘটনা কিন্তু চলে আসছে। পৃথিবীর যে কোনো বস্তুকে আরেকটা বস্তুর সাথে যদি আমরা ঘর্ষণ করি, তাহলে দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা চলে আসে। বুঝা যাচ্ছে? অর্থাৎ এই কথাটা কে বললো আমাদের? উইলিয়াম গিলবার্ট। এখন আমরা জানি যে পৃথিবীর যে কোনো বস্তু তুমি নাও, দুইটা বস্তুকে একটার সাথে আরেকটার মধ্যে কি ঘর্ষণ করে দেখবে দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা চলে আসবে, কারণ নিউট্রাল চার্জ থেকে দুই চার্জে আয়নিত হয়ে যাচ্ছে। এই কথাটা আমাদেরকে কে বললেন? উইলিয়াম গিলবার্ট। এবং এই যে আকর্ষণ ধর্মটা, এই ধর্মটা উনি বুঝাইতে চেয়েছেন। যে এই বুঝাতে গিয়ে তিনি তার একটা বই লেখেন, যে বইটার নাম ছিল দে ম্যাগনেটে। এই বইটাতে তিনি লিখেন যে এই যে অ্যাম্বারের যে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, অর্থাৎ দুইটা বস্তুর যে আকর্ষণ ক্ষমতা তৈরি হচ্ছে, এটা বুঝাতে গিয়ে তিনি এই আকর্ষণ ক্ষমতাটার নাম দেন ইলেকট্রিকাস নাম দেন। অর্থাৎ এই যে আকর্ষণ করার ধর্মটাকে বোঝাতে গিয়ে ইলেকট্রিকাস শব্দটার অবতরণ করেন তিনি, এবং তিনি একটা যন্ত্র আবিষ্কার করেন যার নাম ইলেকট্রোস্কোপ। এই যন্ত্রটার মাধ্যমে তিনি বুঝতে পারতেন যে কোন বস্তুটা নিউট্রাল চার্জে আছে আর কোনটা পজিটিভ চার্জে আছে এবং কোনটা নেগেটিভ চার্জে আছে। বুঝা যাচ্ছে? অর্থাৎ মনে করো এইটা যদি আমার নেগেটিভ চার্জে আসে, তাহলে এই যন্ত্র দ্বারা উনি বলতেন যে এটা নেগেটিভ চার্জে আহিত আছে। ঠিক আছে? অর্থাৎ স্থির বিদ্যুৎটা উনি পরীক্ষা করা শুরু করেন এই যন্ত্রের মাধ্যমে। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি আর কি, ঠিক আছে? ফাইনালি আমরা এসি বিদ্যুৎ পর্যন্ত এসে থামবো। তাহলে উনি এই পর্যন্ত এটা আবিষ্কার করলেন, ঠিক আছে? এরপরে যে বিজ্ঞানীর নাম বললাম তার নাম হচ্ছে টমাস ব্রাউন। উনি ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী। উনি বললেন যে উনি এই উইলিয়াম গিলবার্ট, উনিও বিদ্যুৎ নিয়ে অনেক গবেষণা করে উইলিয়াম গিলবার্ট যে অ্যাম্বারের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে ইলেকট্রিকাস শব্দটার অবতরণ করছিলেন, উনি এই শব্দটাকে সামান্য পরিবর্তন করে এর নাম দেন ইলেকট্রিসিটি। বর্তমান যুগে বিদ্যুৎ বোঝাতে আমরা এই ইলেকট্রিসিটি ইংলিশ শব্দটা ব্যবহার করি। তাহলে এটার নাম দিলেন কে? টমাস ব্রাউন। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা কিন্তু স্থির বিদ্যুতের দিকে যাচ্ছি, কিন্তু কেউ জানে না এটা স্থির বিদ্যুৎ। সবাই শুধু আকর্ষণ করার ধর্মটা নিয়ে অবলোকন করছে। এরপর যার কথা বলবো তার নাম হচ্ছে ফ্রান্সিস হক্সবির কথা। আচ্ছা, ইনি এই ঘটনাটা এটা করছে 1646 সালের ঘটনা আর কি। ফ্রান্সিস হক্সবি হচ্ছে 1705 সালে উনি একটা জিনিস দেখলেন। কি দেখলেন? যে ব্যারোমিটার, অর্থাৎ আমরা জানি কি ব্যারোমিটার থেকে একটা কাচের নল,
এটার মধ্যে পারদ পূর্ণ থাকে, একটু অংশ খালি থাকে। তো এই যে ব্যারোমিটার, যার মধ্যে আমরা বায়ুর কি করি, চাপ পরিমাপ করি, সেই ব্যারোমিটারের পারদটা যদি একটু নড়াচড়া করেন, দেখেন যে ব্যারোমিটারের উপরের অংশে যে ফাঁকা অংশ থাকে সেখানে যে একটা আলো গ্লো করতেছে, একটা লাইট গ্লো করছে। এইটা ফ্রান্সিস হক্সবির মনে খুব বেশি নাড়া দেয় যে এটা কেন করছে, আলোটা এখান থেকে একটা আলো গ্লো করছে কেন। এই জন্য তিনি কিন্তু না জেনে একটা লাইট প্রডিউস করে ফেললেন। বর্তমান আমরা আধুনিক যে ফ্লোরোসেন্ট ল্যাম্প বলি সেটা কিন্তু এখান থেকে আসছে। অর্থাৎ তিনি কিন্তু জানছেন না এটা একটা লাইট গ্লো করছে। বর্তমান ফ্লোরোসেন্ট ল্যাম্প এই বেসিসে তৈরি, ঠিক আছে। তো উনি কি করলেন, উনি একটা কাচের গোলক নিলেন, ঠিক আছে, একটা কাচের গোলক নিলেন, এরকম একটা কাচের গোলক নিলেন। নেওয়ার পরে এই কাচের গোলকটাকে বায়ু শূন্য করার পরে এখানে কি করলেন, পারদের বাষ্প দিলেন, অর্থাৎ পারদ এখানে দিলেন আর কি। দেওয়ার পরে তিনি দুইটা অপরিবাহী ম্যাটেরিয়াল দ্বারা এই গোলকটাকে এইভাবে দিলেন, ফিক্সড না কিন্তু, গোলকটা যেন মুভ করতে পারে এরকম একটা স্ট্যান্ডে কি করলেন, দাঁড় করালেন। গোলকটা যেন কি করতে পারে, এখানে মুভ করতে পারে আর কি। এরপরে উনি কি করলেন, এই গোলকের ভিতরে কি আছে, এখন পারদ বাষ্প আছে এবং উপরে কি, গোলকটার উপরে কাঁচ। এই গোলকটাকে উনি ঘুরালেন, গোলকটা যখন মুভ করতেছে তখন উনি এই গোলকের উপরে হাত রাখেন। হাত রাখলে দেখলেন যে গোলক থেকে একটা নীল আলো, অর্থাৎ একটা লাইট কি হচ্ছে, একটা লাইট বেরোচ্ছে, বুঝেছে। অর্থাৎ উনি ওই যে ব্যারোমিটারে যে জিনিসটা দেখছেন সেটা এখানে পরীক্ষা করছেন আর কি। একটা নীল আলো এখান থেকে কি করতেছে, গ্লো করতেছে। এটা দেখে উনি খুব অনুপ্রাণিত হন, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো আমাকে, আমরা যদি ওই স্থির বিদ্যুতের যে ঘটনাটা পড়ে আসলাম সেটা বলে এখানে কেন এটা হচ্ছিল, আলোটা গ্লো করছে, কারণ দেখো এর ভিতরে যে পারদ আছে, এই পারদ আর কাঁচের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, হলে কি হচ্ছে, এই কাঁচের মধ্যে একটা চার্জ সঞ্চিত হচ্ছে। এই চার্জটা যখন আমি আমার হাতটা রেখেছি, আমি তো নিউট্রাল, আমার মাধ্যমে যখন ডিসচার্জ হচ্ছে তখন সে একটা কি আলো গ্লো করতেছে, বুঝতে পারছে। কিন্তু তখন তো ফ্রান্সিস হক্সবি এটা বুঝেনি, ঠিক আছে। এবং এর মাধ্যমে কি করছে, চার্জ কি হচ্ছে, তৈরি হচ্ছে, যে এই জিনিসটা কি বললেন উনি বুঝতে পারলেন যে এর মাধ্যমে কি হচ্ছে, একটা চার্জ প্রডিউস হচ্ছে, বুঝতে পারছে, চার্জ প্রডিউস হচ্ছে। এখন দেখো এই যে পরীক্ষাটা ফ্রান্সিস হক্সবি করলেন, এটা কিন্তু একটা আমাদের যে বিদ্যুৎ, আমরা আধুনিক যুগে বিদ্যুৎ, এর প্রতি কিন্তু আমরা আস্তে আস্তে কি করছি, আগে যাচ্ছি। দেখো ফ্রান্সিস হক্সবির কি বিখ্যাত পরীক্ষা, এই মেশিনটার নাম তখন বলা হয়, তার নাম আসলে হক্সবি মেশিন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের, অর্থাৎ চার্জ উৎপাদনের একটা মেশিন, অর্থাৎ একটা, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর। আমরা আজকে জানি জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে, এইটাকে বলা হয়, ফ্রান্সিস হক্সবি মেশিনটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর। আমরা জানি জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে, তাহলে এই হক্সবি মেশিনটা কি করতেছে, স্থির চার্জ তৈরি করছে, স্থির বিদ্যুৎ তৈরি করছে। দেখো ফ্রান্সিস হক্সবির পরে, এটা ছিল 1705 সালের ঘটনা। 5 নম্বর আমি যার কথা বলি, যে ফ্রান্সিস হক্সবি কি করলেন, স্থির বিদ্যুতের জেনারেটর তৈরি করলেন। এরপর যার নাম বলবো তার নাম হচ্ছে স্টিফেন গ্রে। স্টিফেন গ্রে, আমরা জানি স্টিফেন গ্রে, এটা হচ্ছে ঘটনাটা তিনি করছিলেন 1720 সালে। আর আমরা জানি স্টিফেন গ্রে বিখ্যাত কেন, ঝুলন্ত বালক, ঝুলন্ত বালক পরীক্ষার জন্য। ঝুলন্ত বালক, তিনি কি করেন, একটা বালককে ঝুলাই দেন, এটা ইনসুলেটেড সুতা দিয়ে, অর্থাৎ অপরিবাহী সুতা দিয়ে একটা বালককে কি করেন, এভাবে ঝুলিয়ে দেন, লম্বালম্বি বরাবর। ঝুলাই দেওয়ার পরে কি করেন, ওই বালকের, মনে করে এইভাবে একটা বালক শুয়ে আছে, আচ্ছা একটু দাঁড়াই, মনে করে এইভাবে একজন বালক শুয়ে আছে, এইভাবে একজন বালক শুয়ে আছে, এদিকে তার পাটা, আচ্ছা আমি আঁকতে পারি না সুন্দর, শুয়ে আছে। উনি কি করেন, এইদিকে তার হাত, ঠিক আছে। তাহলে উনি কি করেন, এই হক্সবি মেশিন থেকে চার্জ, অর্থাৎ এই বালকের পাটা এই হক্সবি মেশিনের কাছে নিয়ে আসেন, এই জায়গায় নিয়ে আসেন। ফলে কি হয়, এই হক্সবি মেশিন থেকে সৃষ্ট চার্জ, বালকটা যেহেতু শুয়ে আছে, বালকটার এইখানে ট্রান্সপোর্ট হয়ে যায় চার্জ। আর আমরা জানি এখন কি চার্জ ট্রান্সপোর্ট হয়, কারণ একটা চার্জিত বস্তু থেকে আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে কি হবে, চার্জ ট্রান্সফার হয়ে যাবে। চার্জ এইখানে আসলো,
এখান থেকে এইখানে উনি কিছু কাগজের টুকরা রাখেন, পরে দেখেন যে এই বালকটাকে যে শোয়াই দিচ্ছেন তার পায়ের দিকে দিচ্ছেন হক্সি মেশিন থেকে ইলেকট্রিক চার্জ, এবং ওই বালকটার হাত দিয়ে বিভিন্ন স্বর্ণের পাতাগুলো আকর্ষণ করছে, বিভিন্ন কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। অর্থাৎ চার্জ দিচ্ছেন কোথায়? পায়ে, ঝুলন্ত অবস্থায় আছে কিন্তু, স্ট্রেট অবস্থায়, এবং হাত কি করছে? আরেকটা বস্তুকে আকর্ষণ করছে। এখান থেকে তিনি বললেন যে যে তাহলে তো চার্জ ট্রান্সফার হতে পারে, কারণ দেখো আমি দিচ্ছি পায়ে, পা থেকে কোথায় যাচ্ছে? এদিক বডি হয়ে কোথায় যাচ্ছে? হাতে যাচ্ছে, তাহলে চার্জ ট্রান্সফার হতে পারে। অর্থাৎ বিদ্যুৎ যে প্রবাহিত হতে পারে সেটা আমরা কার মাধ্যমে জানলাম? স্টিফেন গ্রের মাধ্যমে। এবং শুধু এইটা না, উনি বললেন যে এই যে চার্জটা ফ্লো, সব বস্তুর মধ্যে দিয়ে চার্জ ফ্লো হতে পারে না, কিছু বস্তুর মধ্যে দিয়ে চার্জ ফ্লো হতে পারে, কিছু মধ্যে দিয়ে চার্জ ফ্লো হতে পারে না। আর এখন আমরা জানি যে পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থ কি। তখন কিন্তু এই কেমিস্ট্রির যে ম্যাটেরিয়াল গুলো আছে, আমাদের যে মৌলগুলো আছে, তখন কিন্তু একটা আবিষ্কার হয়নি। ঠিক আছে, তাহলে উনি বললেন কি, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের যে ধারণাটা, সেটা আমরা কার মাধ্যমে বললাম? স্টিফেন গ্রের মাধ্যমে। ঠিক আছে, স্টিফেন গ্রের মাধ্যমে। এবং এটা কত সালে? 1720 সালে। এবং বিদ্যুৎ যে তারের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে সেটার ধারণা আমাদেরকে দেন কে? স্টিফেন গ্রে দেন। তাহলে বিদ্যুৎ এখন কি হচ্ছে? আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে বিদ্যুৎ মানে কি? চার্জ। চার্জটা কি হচ্ছে? ফ্লো হতে পারছে, এই পর্যন্ত। এরপর আমরা যার নাম বলবো তার নাম হচ্ছে পিটার ভ্যান মুসেনব্রুক। তাহলে আমরা কি করছি? ইলেকট্রিসিটি জেনারেটর তৈরি করে ফেলেছি, তাই তো? এরপর 5 নম্বর গেল। 6 নম্বর যার কথা বলবো তার নাম হচ্ছে পিটার ভ্যান মুসেনব্রুক। পিটার ভ্যান মুসেনব্রুক তিনি বললেন যে যেহেতু চার্জ ফ্লো হচ্ছে, চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে, এই চার্জটাকে কিভাবে জমা করা যায়, অর্থাৎ এক জায়গায় স্টোর করা যায়। দেখো আমরা কিন্তু স্থির তড়িতের দিকে আস্তে আস্তে কি আগাই যাচ্ছি। এই জন্য উনি কি করলেন? এই যে হক্সকি মেশিন থেকে যে চার্জটা প্রডিউস হচ্ছে, এই চার্জটা কি করলেন? একটা জার নিলেন, এরকম একটা জার নিলেন। ঠিক আছে, এই জারের এদিকে লাগলেন পানি। ঠিক আছে, আর এইখান থেকে এই জারের, ঠিক আছে, এই জার দিয়ে একটা কি এখানে মোটা একটা হচ্ছে কি ধাতব দণ্ড রাখলেন, ওটাতে ধাতুর পাত রাখলেন। ঠিক আছে, ধাতুর দণ্ড রাখলেন এখানে। ঠিক আছে, রাখার কারণে উনি বললেন যে এই হক্সকি মেশিন থেকে একটা তার এই ধাতব দণ্ডে কানেক্ট করে দিলেন। উনি বললেন যে এই হক্সকি মেশিন দিয়ে যে চার্জটা আছে, এইটা মনে হয় এই পানির মধ্যে কি করবে? চার্জটা স্টোর হবে। তিনি দীর্ঘদিন এই পরীক্ষাটা করলেন, কিন্তু আশানুর কোনো ফল পেলেন না, যে না, পানির মধ্যে চার্জ কি হচ্ছে না? স্টোর হচ্ছে না। তিনি ধারণা করেছিলেন যেহেতু স্টিফেন গ্রে বলছে চার্জ ফ্লো হতে পারে, তাহলে চার্জটা হয়তো বা ফ্লো প্রবাহিত এই জায়গায় কি হবে? স্টোর হবে। কিন্তু দীর্ঘদিন পরে তিনি কোনো ফল পান না। একদিন তিনি হঠাৎ করে এই কানেকশনটা খুলতে গিয়ে দেখলেন এই জায়গায় একটা তীব্র শক পেলেন। অর্থাৎ তিনি যখন এই ধাতব দণ্ডটাকে এইভাবে টাচ করছে, দেখলেন তিনি তীব্র একটা শক পেলেন। অর্থাৎ এই ধাতব দণ্ডে তাহলে কি হচ্ছে? চার্জ স্টোর হচ্ছে। সেখান থেকে উনি বললেন যে হ্যাঁ, চার্জ স্টোর করা সম্ভব। এই যে জারটাতে চার্জ স্টোর করলেন, সেই জারের নাম দেন তিনি যে শহরে থাকলেন সেই শহরের নাম অনুসারে। অর্থাৎ এই যে চার্জ স্টোর করতেছে এর নাম দিলেন লাইডেন জার। লাইডেন জার। বর্তমান যুগের ক্যাপাসিটর আমরা জানি এরকম। ক্যাপাসিটরের গঠন কি? আমরা জানি ক্যাপাসিটরকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাই তো? অর্থাৎ এখানে একটা পরিবাহী মাঝখানে থেকে অপরিবাহী পদার্থ, এর মধ্যে আমরা কি করি? চার্জটা স্টোর করি। এখনকার যুগে যে ক্যাপাসিটর, আধুনিক ক্যাপাসিটরের আগের রূপ হচ্ছে লাইডেন জার। বুঝা যাচ্ছে? আধুনিক ক্যাপাসিটরের আগের আগের অর্থাৎ তার হচ্ছে পূর্বপুরুষ হচ্ছে কে? লাইডেন জার, যার মধ্যে আমরা কি চার্জ স্টোর করছি। চার্জ স্টোর মানে কি? আমরা কিন্তু ইলেকট্রিসিটি কি করছি? স্টোর করছি, জমা করছি। এটাকে বলছি আমরা স্থির বিদ্যুৎ। বুঝা যাচ্ছে? এবং কি করলেন? তিনি এই জারের সংখ্যা আস্তে আস্তে বাড়াইতে থাকলেন। অর্থাৎ এইটা একটা জারের সাথে আরেকটা জার কানেক্ট করলেন, তার সাথে আরেকটা জার সিরিজে কানেক্ট করে আমরা কি করতাম? এই চার্জটাকে স্টোর করতাম, অর্থাৎ ইলেকট্রিসিটি কি করতাম? স্টোর করতাম। এজন্য এই লাইডেন জারের নাম বলা হয়তো তখন ব্যাটারি।
ওই যুগে এই লাইডেঞ্জারের নাম বলা হতো ব্যাটারি। তাহলে এই যে আমরা অনেকগুলো সিরিজে লাইডেঞ্জার সংযোগ করে যে চার্জটা সংযোগ করতাম, এর একটা সমস্যা ছিল কি, এটা যখন আমি ডিসচার্জ করতে চাইতাম অর্থাৎ কোনো একটা বস্তুতে ইলেকট্রিসিটি ফ্লো করছি স্থির তড়িৎ, এক মুহূর্তে অর্থাৎ এক মুহূর্তে থেকে চার্জটা শেষ হয়ে যেত, অর্থাৎ কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি আমরা এখান থেকে পাইতাম না। বুঝা যাচ্ছে? তাহলে লাইডেঞ্জার কে তৈরি করলেন? পিটার ভ্যান মুসেনব্রুক, অর্থাৎ চার্জ জমা কর জিনিস তৈরি করলেন। ঠিক আছে, আচ্ছা। এরপর যার নাম বলবো পিটার ভ্যান 6 নম্বরে গেল, পিটার ভ্যান মুসেনব্রুক। অর্থাৎ এখনো কিন্তু আমরা স্থির তড়িতের মধ্যেই আছি। ঠিক আছে, আচ্ছা। এরপর যে দুইজনের নাম বলবো, তারা এখন আমরা সবাই তাদের নাম জানি। তার একজনের নাম হচ্ছে 7 নম্বরে, যাদের দুইজনের নাম একসাথে বলবো, এটা হচ্ছে লুইগি গ্যালভানি। লুইগি গ্যালভানি এন্ড হচ্ছে এর সাথে আরেকজনের নাম বলবো আলেসান্দ্রো ভল্টা, ALESSANDRO, আলেসান্দ্রো ভল্টা। দুইজনের নাম বলছি, কেন বলছি? এদের দুইজনের মধ্যে একজন মজার কেমিস্ট্রি আছে। ঠিক আছে, তার মধ্যে প্রথমে শুরু করে লুইগি গ্যালভানি দিয়ে। লুইগি গ্যালভানি দুইটা পরীক্ষা করেন। তার একটা পরীক্ষা হচ্ছে কি, উনি যে এই যে চার্জটা তৈরি হচ্ছে, পিটার ভ্যান মুসেনব্রুক যে চার্জটা তৈরি হচ্ছে অর্থাৎ ইলেকট্রিসিটিটা যে তৈরি হচ্ছে, এটা একটা মৃত ব্যাঙের শরীরে তিনি অ্যাপ্লাই করেন। মৃত ব্যাঙের সঙ্গে যখন ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হচ্ছে, তখন দেখা যায় যে মৃত ব্যাঙের মাসেলগুলো অর্থাৎ শরীরের যে বডির অঙ্গপ্রত্যঙ্গগুলো কি করছে, মুভ করছে। ঠিক আছে, উনি এটা দেখে বলেন যে কি তাহলে কি ব্যাঙের শরীরে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। আবার একটা পরীক্ষা, নাম্বার 2 পরীক্ষা, উনি কি করেন, একটা মৃত ব্যাঙের দুই সাইডে অর্থাৎ টপ এবং বটম, মাথার এই সাইডে একটা ধাতু রাখেন। ঠিক আছে, একটা ধাতু, এবং পায়ের দিকে আলাদা একটা ধাতু, অর্থাৎ দুইটা ভিন্ন ধাতু দুই জায়গায় রেখে দুইটা ধাতুকে একটা তারের মাধ্যমে কানেকশন করে দেবেন, একটা ধাতু তারের মধ্যে কানেকশন করে দেবেন। যখন তিনি কানেকশন করলেন, তখনও দেখতেছেন যে কি মৃত ব্যাঙের মাসেল গুলো কি করছে, মুভ করছে। তিনি এইটা দেখে বলে করেন যে তাহলে কি অ্যানিমেল সাথে অর্থাৎ জীবজন্তুর সাথে ইলেকট্রিসিটির একটা গভীর সম্পর্ক আছে, এবং তিনি এই যে মৃত ব্যাঙের শরীরে যে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, এটার নাম দেন তিনি অ্যানিম্যাল ইলেকট্রিসিটি। অ্যানিম্যাল ইলেকট্রিসিটি এর নাম দিলেন, অর্থাৎ মৃত ব্যাঙের শরীরে ইলেকট্রিসিটি যে প্রডিউস হচ্ছে। এই পর্যন্ত ছিল লুইগি গ্যালভানি। এখানে ভ্যাটো দিলেন হচ্ছে আলেসান্দ্রো দি ভল্টা। উনি বললেন যে লুইগি গ্যালভানি যে ইলেকট্রিসিটির কথা বলছে ব্যাঙের শরীরে, সেটা অ্যাকচুয়ালি ব্যাঙের জন্য তৈরি হচ্ছে না, সেটা তৈরি হচ্ছে ভিন্ন দুইটা ধাতুর কারণে। এই যুক্তি যখন উনি দিলেন, উনি বললেন যে উনি তখন এই যুক্তির পক্ষে একটা, এই কথার পক্ষে একটা যুক্তি দাঁড় করালেন যে উনি দুইটা ধাতু নিলেন, ভিন্ন ধাতু নিলেন, নিয়ে তিনি জিবায় রাখলে দেখা যায় যে একটা শকের অনুভূতি হচ্ছে। আপনারাও চাইলে রাখতে পারেন, দুইটা ভিন্ন ধাতু নিয়ে জিবার মধ্যে রাখে দেখেন যে একটা শকের অনুভূতি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইটা থেকে ওনার ধারণা হলো যে এই যে লুইগি গ্যালভানি যে অ্যানিম্যাল ইলেকট্রিসিটির কথা বলছে, সেটা কিন্তু ব্যাঙের জন্য তৈরি হচ্ছে না, অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে ভিন্ন দুইটা ধাতুর জন্য। এই কথার প্রেক্ষিতে লুইগি গ্যালভানি কোনো শক্ত যুক্তি দাঁড় করাইতে পারেননি। না করার কারণে তিনি কি করেন, ডিবেটে হেরে যান। হেরে গিয়ে উনি চাকরিচ্যুত হন। ব্রিটিশরা এই আলেসান্দ্রো ভল্টা, যেহেতু লুইগি গ্যালভানির এটা এক্সপেরিমেন্ট ছিল, এটা ব্যাখ্যা করার জন্য আলেসান্দ্রো ভল্টাকে কি করেন, ব্রিটিশ অ্যাওয়ার্ড দান করেন। বাট আলেসান্দ্রো ভল্টা এটা নিয়ে খুশি ছিলেন না, কারণ এটা অন্যের একজন এক্সপেরিমেন্ট ছিল, সেটা সে ব্যাখ্যা করছে, এর জন্য সে কেন পুরস্কার নেবে। সে চাইলো যে এই তার মাথার মধ্যে এটা খটকা দিল যে দুটা ভিন্ন ধাতু জিহ্বায় রাখলে শকের অনুভূতি হচ্ছে, বাট শরীরের যে কোনো জায়গায় রাখলে সেরকম অনুভূতি হচ্ছে না, বা শুষ্ক কোনো জায়গায় রাখলে সেমন অনুভূতি হচ্ছে না। এটা থেকে উনি কি করলেন, যে এরকম ধাতু নিলেন, দুইটা ধাতু নিলেন, ধাতব পাত তো বুঝি, এটা পাতলা শীটের মতো আর কি, গোল আকার একটা শীট। মনে করে একটা সিলভারের একটা ধাতব পাত নিলেন, আর একটা জিঙ্কের ধাতব পাত নিলেন, দুইটা আলাদা ধাতব পাত নিলেন। নেওয়ার পরে তিনি এই দুটাকে একসাথে একটা পাত্রে রাখলেন। রাখার পর যখন এই দুইটা এরকম দুইটা দণ্ড, সিলভার দণ্ড, দুইটা যখন হাত দিয়ে ধরেন, দেখেন যে এই শকের একটা অনুভূতি হচ্ছে দুইটা ধাতু থেকে। তিনি কি করেন, আস্তে আস্তে পাত্র সংখ্যা বাড়াতে থাকেন। আস্তে আস্তে পাত্র সংখ্যা বাড়াতে যখন সবগুলো একসাথে কানেকশন দিয়ে একসাথে ধরছেন, দেখছেন না শকের তীব্রতা কি হচ্ছে, আরো বেশি অনুভূত হচ্ছে। এরপর তিনি কি করেন, এই পাত্রগুলোর মধ্যে কি করেন, পানি দেন।
পানি দিলে দিলে যে আগে যে শক ছিল তার চেয়ে আরো বেশি শক পাওয়া যাচ্ছে, অর্থাৎ আরো বেশি ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। এরপর তিনি এই পাত্রের মধ্যে কি দেন, অ্যাসিড দিচ্ছেন। দেখেন আমাদের ব্যাটারি কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপর তিনি কি দিলেন, এখানে অ্যাসিড দিলেন। দেখেন যে ও আল্লাহ, শকের তীব্রতা অনেক বেশি। এই যেভাবে তৈরি করে উনি তৈরি করে গেলেন আমাদের আধুনিক ব্যাটারি, ঠিক আছে। এই জন্য যেহেতু উনি ব্যাটারি তৈরি করেন, ওনার নাম অনুসারে এই জন্য ভোল্টেজ, বিভব পার্থক্যের একক বলা হয় ভোল্ট। গ্যালভানি তখন কি করলেন, এরকম একটা পাত্র নিলেন, ঠিক আছে। এই পাত্রের নিচে রাখলেন হচ্ছে সিলভার, তারপর রাখলেন জিঙ্ক, তারপর আবার সিলভার, এখানে একটা ভেজা হতো, তারপর সিলভার, জিঙ্ক, এইভাবে রেখে রেখে উনি কি করলেন, এই পাত্রটা অ্যাসিড দ্বারা কি করলেন, ফিল আপ করলেন। ফিল আপ করে এখান থেকে একটা দণ্ড নিলেন এবং এইখান থেকে একটা দণ্ড নিলেন। নিয়ে আমরা কি করলাম, এখান থেকে একটা যে কোনো একটা জায়গাতে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পাওয়া শুরু করলাম। দেখো এটার নাম দিলেন ভোল্টাইক পাইল, অর্থাৎ পাইলের মতো দাঁড় করালেন উনি এবং এর যে নাম দিলেন ভোল্টাইক পাইল। দেখো ভোল্টাইক পাইল হচ্ছে আমাদের আধুনিক ব্যাটারি। আধুনিক ব্যাটারির বৈশিষ্ট্য কি, এখান থেকে আমরা কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পাই। বাট লাইডেনজার যে ছিল সেটা হচ্ছে আমরা এক মুহূর্তে ইলেকট্রিসিটি পাইতাম, যার ক্যাপাসিটর। আর এই ভোল্টাইক পাইল হলো আমাদের আধুনিক ব্যাটারি তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা ইলেকট্রিসিটির একটা কি পাইলাম, একটা হচ্ছে স্থায়ী একটা কি পাইলাম, সোর্স পাইলাম। বুঝা যাচ্ছে? তাহলে এর জন্য কার দায়ী, আলেক্সান্দ্র দি ভল্টা। তাহলে এই যে আমরা স্থির একটা কি পাইলাম, একটা ভোল্টেজ সোর্স পাইলাম, কন্টিনিউয়াস বিদ্যুৎ আমরা এখান থেকে পাচ্ছি। এরপর যার নাম বলবো, তাহলে লুইগি গ্যালভানি গেল, আলেসান্দ্র ভল্টা গেল। এরপর যার নাম বলবো, ওনার নাম হচ্ছে হ্যান্স ক্রিস্টিয়ান ওয়ারস্টেড। CHRISTIN। আচ্ছা ভুল যেতে পারে একটু স্পেলিং, ওয়ারস্টেড, OERSTED। আচ্ছা, বিখ্যাত মানুষেরা এদের নাম ভুল করা সত্যি খুবই লজ্জিত আর কি, আমি দুঃখিত যদি ভুল হয়ে থাকে। হ্যান্স ক্রিস্টিয়ান ওয়ারস্টেড, ঠিক আছে। উনি কি করলেন, উনি দেখলেন যে দেখো আমরা কিন্তু এখন পর্যন্ত স্থির বিদ্যুতেই আছি, অর্থাৎ কেমিক্যাল থেকে বিদ্যুৎ পাচ্ছি। উনি কি করলেন, এই যে সরি ভোল্টাইক পাইল মিশে ফেলেছে, এই যে ভোল্টাইক পাইল থেকে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ চার্জ ফ্লো হচ্ছে, মনে করো কোনো একটা ম্যাটেরিয়ালের চার্জ ফ্লো হচ্ছে, ঠিক আছে। ভোল্টাইক পাইল থেকে মনে করো এরকম একটা ব্যাটারি, এখানে ভোল্টাইক পাইলের সঙ্গে এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে আর কি, ঠিক আছে। এরকম একটা তারের মধ্যে দিয়ে ধরলাম, কি হচ্ছে, যেহেতু ভোল্টাইক পাইল হচ্ছে, এই জায়গায় নিয়ে একটা কি করেন, এই জায়গায় উনি একটা ক্ষুদ্র কম্পাস রাখেন। আমরা জানি কি, কম্পাস হচ্ছে একটা ছোট ক্ষুদ্র ম্যাগনেট, যেটা একটা নির্দিষ্ট দিক বরাবর কি করে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আমরা যদি উত্তর দক্ষিণ বরাবর সে দাঁড়িয়ে থাকে, তার কাঁটাটা সবসময় কি নর্থ এবং সাউথের দিকে থাকে। তো আমরা এই কাঁটাটার দিক পরিবর্তন করতে পারি, অর্থাৎ এই যে কম্পাসটা আছে, কম্পাসের দিক পরিবর্তন করতে পারে কি, এখানে যদি আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে আসি, তাহলে কি করবে, বিকর্ষণের কারণে কম্পাসের কাঁটাটা কি, বা আকর্ষণের কারণে কম্পাসের কাঁটাটা কি দিক পরিবর্তন করে। উনি যখন এরকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই জায়গায় একটা কম্পাস রাখেন, রাখলে দেখা যায় যে কম্পাসের কাঁটাটা মুভ করতেছে, কম্পাসের কাঁটাটা কি করছে, মুভ করছে। এটা থেকে উনি বললেন যে ইলেকট্রিসিটি থেকে তাহলে কি ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, কারণ না হলে তো কম্পাসের কাঁটা মুভ করা যায় না, এই জায়গাটা কি হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, যার ফলে কম্পাসের কাঁটাটা কি হচ্ছে, মুভ করতেছে। দেখো আমরা কিন্তু আধুনিক আমাদের বিজ্ঞানে চলে আসতেছি, আধুনিক ইলেকট্রিসিটিতে, অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে কি হচ্ছে, ম্যাগনেট প্রডিউস হচ্ছে। বাট এই ম্যাগনেটটা কিভাবে প্রডিউস হচ্ছে সেটা উনি বলতে পারছেন না, কারণ আমরা জানি কোনো একটা ফোর্স যখন প্রডিউস হয়, অর্থাৎ চৌম্বকীয় বলরেখা তৈরি হচ্ছে এখানে, তো ম্যাগনেট তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো একটা ফোর্স যখন তৈরি হয়, সে হয়তো কোনো একটা বস্তুকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। বাট এখানে যে ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হচ্ছে, এটা কম্পাসের কাঁটাকে কি করছে না, আকর্ষণ করছে না বা বিকর্ষণও করছে না, বা এই তারটাকে কি করছে না, আকর্ষণ করছে না বা বিকর্ষণও করছে না। এর ব্যাখ্যাটা উনি ওয়ারস্টেড দিতে পারেনি, যে উনি মনে করলেন যে এইখানে যে ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হচ্ছে, হয়তো এটা
স্পাইরাল আকারে একসময় একসময় গিয়ে গিয়ে এই তারের সাথে একীভূত হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে আচ্ছা এগুলো সাল লিখিনি না, আচ্ছা আচ্ছা লুই, এটা হচ্ছে 1800 সালের ঘটনা। আর হচ্ছে পিটার ভ্যান মুসেনব্রুক লাইডেন জার আবিষ্কার করেন, এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 1725 সালের ঘটনা। 1725 সালে এই ঘটনাটা ঘটে। ওহ, একজনের নাম ভুলে গেছে একটু, সরি। এই 7 নম্বর পিটার ভ্যান মুসেনব্রুকের পরে যার নাম বলতে হয় তিনি হচ্ছেন, আচ্ছা দাঁড়ান একটু পরে বলছি, আচ্ছা দাঁড়ান, তাহলে এই পর্যন্ত যেহেতু চলে আসছি, আচ্ছা আচ্ছা তার নাম ভুলে গেলাম না। আচ্ছা আমরা কি হ্যান্স ক্রিস্টিয়ান ওয়ারস্টেডের মধ্যে, তাই না? উনি এই ব্যাখ্যাটা করেন, এই ব্যাখ্যাটা করেন পরে মাইকেল ফ্যারাডে। ফ্যারাডে ফ্যারাডে কি বললেন যে এই যে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, এটা ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে এটা দেখান যে উনি একটা কি পাত্রের মধ্যে কি কপার রাখেন, রাখার কারণে কি করছে, একটা ইলেকট্রিসিটি সাপ্লাই দেন, এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি একটা পার্মানেন্ট ম্যাগনেটের পাত্রে ঝুলে দিয়ে সেই পার্মানেন্ট ম্যাগনেটটা কি একটা ইলেকট্রিসিটি ফ্লো করে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছেড়ে দিলে কি পার্মানেন্ট ম্যাগনেটটা দেখা যাচ্ছে ওই কপারের পাতের চতুর্দিকে ঘুরতেছে। এর মাধ্যমে উনি কি করেন যে পৃথিবীর প্রথম ডিসি মোটর উৎপাদন, অর্থাৎ মোটর উৎপাদন করেন, মোটর তৈরি করেন। ঠিক আছে, এবং উনি বলেন যে এই যে ইলেকট্রিসিটির কারণে যে ম্যাগনেটটা প্রডিউস হচ্ছে সেটা আসলে কি করছে, এটা কিন্তু এর শেপটা স্পাইরাল না, এর শেপটা হচ্ছে কি গোলাকৃতি। অর্থাৎ কোন একটা তার, মনে করে এই তারের চতুর্দিকে যদি ইলেকট্রিসিটি ফ্লো হয় তাহলে এর চতুর্দিকে একটা কি হবে, সার্কুলেট আকারে অর্থাৎ গোলাকার আকারে একটা ম্যাগনেট তৈরি হচ্ছে। ইলেকট্রিসিটি থেকে আমরা কি পাচ্ছি, সার্কুলার শেপে একটা কি পাচ্ছি, ম্যাগনেট পাচ্ছি। তখন থেকে চিন্তা শুরু হয়ে গেল যে ইলেকট্রিসিটি থেকে যেহেতু ম্যাগনেট পাওয়া যায়, তাহলে ম্যাগনেট থেকে ইলেকট্রিসিটি পাওয়া যায় কি না, বোঝা যাচ্ছে? তাহলে এই ঘটনাটার পরে ফ্যারাডের এই ব্যাখ্যাটার পরে মোটর তৈরি করার পরে হ্যান্স ক্রিস্টিয়ান ওয়ারস্টেড এই পরীক্ষাটা করেন হচ্ছে 1820 সালে। তার মধ্যে ফ্যারাডে বলে দেখলেন যে যেহেতু এর শেপটা কি হচ্ছে গোলাকার, ঠিক আছে, এইটা উনি করেন 1821 সালে এই পরীক্ষাটা করেন। অর্থাৎ এই গোলাকার মানে কি, যে ঘুরতেছে ইলেকট্রিসিটি থেকে কি হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে ঘুরতেছে। আমরা জানি কি ইলেকট্রিসিটি আমাদের মোটরের সাপ্লাই দিয়ে মোটর ঘুরে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি পাচ্ছে, অর্থাৎ মোটর প্রডিউস করছে। ঠিক তেমনি এই কাজটা করেন ফ্যারাডে 1821 সালে। এরপর অহমস 1826 সালে অহমস তার বিখ্যাত ল অহমস ল নিয়ে আসেন। অহমস ল নিয়ে আসার কারণে আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে কি আইআর। এর কারণে কি হয়, রেজিস্ট্যান্স অর্থাৎ এই রেজিস্ট্যান্সের বিষয়টা তখন চলে আসে। অর্থাৎ দুইটা একটা পরিবাহের মধ্যে তার কারেন্ট প্রবাহিতের সময় পরিবাহী পদার্থের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে কারেন্টটা যে প্রবাহিত হচ্ছে বাধা পাচ্ছে, সেই বাধাটাকে তিনি বলেন রেজিস্ট্যান্স। এই জন্য ওহমের যেহেতু রেজিস্ট্যান্স, ওহমের নামের শ্রদ্ধানুসারে রেজিস্ট্যান্সের রাখা হয় ওহমস। ঠিক আছে, ওহমস এটা নিয়ে আসেন 1826 সালে। দেখো ঘটনা কিন্তু আস্তে আস্তে আমরা কি সামনের দিকে আগাচ্ছি। এই জায়গায় একটু স্টপ দেয়, কারণ আমি একজন মহান মনীষীর নাম বলতে ভুলে গেছি। তার নাম হচ্ছে এইখানে 7 নাম্বার 6-এর পরে থাকবে, অর্থাৎ এই জায়গায় থাকবে। তার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যালান। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অর্থাৎ পিটার ভ্যান মুসেনব্রুক কি করলেন, লাইডেন জার আবিষ্কার করেছিলেন। অর্থাৎ ওই ধাতব দণ্ডে যে ইলেকট্রিসিটি স্টোর হচ্ছে এটা ধরলে কেন আমরা হচ্ছে শক পাচ্ছি, এইটার ব্যাখ্যা নিয়ে আসেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি বললেন যে এইটা আমাদেরকে শর্ট করছে, কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে দুইটা চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা যখন
ওই বস্তুটা যেই চার্জে থাকে না কেন, আমি তো নিউট্রাল থাকি, আমি যখন ওই বস্তুটা থাকে তাহলে ওই বস্তুটাকে চার্জ আমার প্রতি কি আকর্ষণ করে, ফলে এখানে কি হচ্ছে, একটা শক অনুভূতি হচ্ছে। অর্থাৎ আমাদের ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, সেই প্রান্তের ধারণা আসে বেঞ্জামিনের হাত ধরে। অর্থাৎ ব্যাটারি যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে, বুঝা যাচ্ছে। এবং বেঞ্জামিন একটা বিখ্যাত পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? উনি বলেন যে এই আকাশের যে মেঘ আছে, আমরা জানি আকাশের মেঘ, এখন আমরা জানি যে আকাশের মেঘ হচ্ছে স্থির বিদ্যুৎ জমা হয়, ফলে যখন এই স্থির বিদ্যুৎ গুলো কণাগুলো ডিসচার্জ হতে চায় তখন আমাদের কি হয়, ঠান্ডারিং হয়, বজ্রপাত হয়। এইটা বেঞ্জামিন বলছিল যে আকাশের মেঘটা হচ্ছে একটা বিদ্যুতের একটা সোর্স, এবং এই আকাশের মেঘ যখন ডিসচার্জ হয় তখন এখান থেকে একটা কি গ্লো, অর্থাৎ আভা একটা আমরা দেখতে পাই, তাই না? এটা হচ্ছে। এবং বেঞ্জামিন এইটাকে পরীক্ষা করার জন্য উনি কি করছিলেন, ঝড় বৃষ্টির দিনে একটা ঘুড়ি উড়ায় আকাশে, এবং ওই ঘুড়ির সাথে একটা চাবি বেঁধে দেন। তাহলে ওই এক সময় বজ্রপাত আসে ঘুড়ির উপরে পড়ে, ঘুড়ি থেকে বেঞ্জামিনের, সে চাবি থেকে বেঞ্জামিনের হাত পর্যন্ত বিদ্যুৎ আসে। বলা হয় বেঞ্জামিন কি হয়েছিল, শক প্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে বেঞ্জামিন, যার মাধ্যমে আমরা কি জানি, ব্যাটারি। এবং আমরা জানি কি, আমরা যখন ডিসি সার্কিটে ম্যাথ করব তখন আমরা জানি কি, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিয়ে হচ্ছে কি হয়, কারেন্ট ফ্লো হচ্ছে। এটা কিন্তু বেঞ্জামিনের ধারণা, যদিও আমরা এখন জানি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত দিকে কি হয়, কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, আচ্ছা, ছিলাম ওহমস ল। ওহমস তার বিখ্যাত সূত্র নিয়ে আসেন, সেটা হচ্ছে 1826 সালে, ভি ইকুয়াল টু আইআর। এতদিন পর্যন্ত কিন্তু গবেষণা চলতে আছে যে যেহেতু ইলেকট্রিসিটি থেকে আমরা চম্বুক পাচ্ছি, তাহলে চম্বুক থেকে, অর্থাৎ আমরা জানি শক্তির ধ্বংস বা বিনাশ নেই, তাহলে অবশ্যই চম্বুক থেকে অর্থাৎ ম্যাগনেট থেকে ইলেকট্রিসিটি পাওয়া সম্ভব। এই পরীক্ষাটা ফ্যারাডে করেন 1831 সালে। ফ্যারাডে আবার গিয়ে এই পরীক্ষাটা করেন। ফ্যারাডে কি করেন, অর্থাৎ এই যে ফ্যারাডে, ওহমস, ফ্যারাডে একটা গোলাকার ধাতব দণ্ড নেন, ঠিক আছে। এর এক পাশে তিনি কি করেন, ধাতব তার পেছান, ঠিক আছে। ফ্যারাডে এই পরীক্ষাটা 1831 সালে, ঠিক আছে। এখানে কি করেন উনি, উনার যে ভোল্টাইক পাইল আছে, এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই দেন সুইচের মাধ্যমে, এবং তিনি এইখান থেকে আরেকটা তার পেছান। আচ্ছা, এই জায়গায় একটা তিনি কি লাগান, চুম্বক শালাকা রাখেন, চুম্বক শালাকা রাখেন। উনার ধারণা ছিল যে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই পরিবাহের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এর কারণে যে চুম্বকটা প্রডিউস হবে, অর্থাৎ যে বলরেখাটা পরিবাহে, এই বলরেখাটা এই বলরেখাকে কাট করলে এই চুম্বকটা কি হবে, রিফ্লেকশন হবে। কিন্তু দেখা গেল যে না, হচ্ছে না। উনি তারপর কি করেন, যে এই কানেকশনটা চেক করেন যে কত ঠিক আছে কিনা, ভুল হচ্ছে কিনা, এখানে কোনো কিছু প্রতিফলন উনি দেখলেন না। এরপর উনি করেন এই সুইচটা বন্ধ করেন, অর্থাৎ সুইচটা যখন খুলেন তখন দেখেন যে এই যে কম্পাসের কাঁটাটা এইভাবে মুভ করছে, অর্থাৎ কম্পাসের কাঁটাটা এইভাবে ছিল, এখন কি করছে, এইভাবে মুভ করছে। তিনি দেখার পর তিনি আবার সুইচ ক্লোজ করেন, অর্থাৎ সুইচটা এই পজিশন দেন, তখন কিন্তু আবার দেখেন যে কম্পাসের কাঁটা এইভাবে গেছিল, আবার বিপরীত দিকে মুভ করছে। এখান থেকে উনি ধারণা করেন যে যখন আমি প্রথম সুইচটা অ্যাপ্লাই করি তখন এইখানের যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়, এটা এই পরীক্ষাকে কাট করতেছে, এই দিকে যাচ্ছে বলেই এই শালাকাটা কি করছে, রিফ্লেকশন দিচ্ছে। আবার যখন বন্ধ করছে সুইচটা, তখন এই বিপরীত চুম্বকটা একে কাট করার কারণে এইটা কি উল্টা দিকে আবার রিফ্লেকশন দিচ্ছে, বুঝতে পারছে। অর্থাৎ তিনি এই ধারণা করেন, যদিও এই ধারণাটা কি ছিল, তা সম্পূর্ণ ঠিক ছিল না, কিন্তু বাট তিনি এখান থেকে একটা ধারণা লাভ করেন যে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য আমার কোনো সোর্স দরকার না, আমি যদি একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র নিয়ে আসতে পারি, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র নিয়ে আসতে পারি, তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব। মজার বিষয় হচ্ছে আমরা আমাদের আধুনিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেই জিনিসটা ইউজ করি। এখন তিনি কি করলেন, ফ্যারাডে কি করলেন, যে একটা মনে করেন একটা ফাঁপা নল নিলেন, এরকম আর কি, ফাঁপা নল। সাপোজ আমি দেখা, মনে করি এরকম একটা ফাঁপা নল নিলেন, এটা ফাঁপা নল নিলেন।
নেওয়ার পরে কি করলেন তিনি, এইখানে কি করলেন আমরা জানি তার পেঁচাইলেন। তার পেঁচাইলে কি এরকম দুইটা মুখ হবে না তার, এভাবে তার পেঁচালেন। তার পেঁচায় এই জায়গায় তিনি কি করলেন একটা চুম্বক, আচ্ছা নেওয়ার পরে কি করলেন একটা, তিনি একটা চুম্বক অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল এরকম ম্যাগনেট আছে আমরা জানি, নর্থ পোল সাউথ পোল। এই ম্যাগনেটটাকে যখন এই দিক দিয়ে মুভ করাচ্ছেন তখন এই ম্যাগনেটের বলরেখা কি পরিবর্তনশীল হচ্ছে। যখন তিনি তুমি হাত এইভাবে নেওয়া আসা করতেছেন অর্থাৎ এই চুম্বক শালাকাটা নড়াচড়া করতেছেন, তখন দেখছেন যে এই কাঁটাটা এইভাবে মুভ করছে, মানে ইলেকট্রিসিটি জেনারেট করছে। বুঝতে পারছেন? অর্থাৎ যখন তিনি স্থির করছেন এটা স্থির, কোনো নড়াচড়া নাই, তখন দেখছেন যে এটা জিরো, অর্থাৎ কাঁটাটা জিরোতে শো করছে, কাঁটাটা জিরোতে শো করছে। তাহলে কি ছিল, একটা ম্যাগনেট নিলেন, একটা পরিবাহী নিলেন। কারণ আমাদের উদ্দেশ্য ছিল কি, যেহেতু বিদ্যুৎ থেকে চুম্বক তৈরি হয়েছে তাহলে চুম্বক থেকে বিদ্যুৎ তৈরি করা। এবার পরিবাহীটা এখানে আছে, কোনো বিদ্যুৎ কানেকশন নেই। উনি কি করছেন, একটা ম্যাগনেট যখন এই দিক বরাবর মুভ করছেন তখন এইখানকার কাঁটাটা মুভ করতেছে, অর্থাৎ যখন এই দিক বরাবর নিয়ে আসছেন তখন যদি ডান দিকে রিফ্লেক্ট করে, যখন পিছনের দিকে নিয়ে আসছেন তখন বাম দিকে ওই কাঁটাটা কি সরে যাচ্ছে। ফলে উনি তার বিখ্যাত দুইটা সূত্র নিয়ে আসলেন আমাদের সামনে, সেটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। উনি বললেন প্রথম সূত্রটা ওনার ছিল, যখন কোনো পরিবাহীকে পরিবর্তনশীল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কি হতে হবে, পরিবর্তনশীল হবে, স্থির না, পরিবর্তনশীল চৌম্বক বলরেখার উপর রাখা হয়, তখন ওই পরিবাহীতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বল তৈরি, একটা ফোর্স তৈরি হয়, যেই ফোর্সটা কি করে ওই পরিবাহীর চার্জগুলোকে ফ্লো করে, আর চার্জ ফ্লো নিয়ে আমরা কি পাই, কারেন্ট পাই। ঠিক আছে, তাহলে তার বিখ্যাত সূত্র নিয়ে আসলেন ফ্যারাডের 1831 সালে। অর্থাৎ আমরা আস্তে আস্তে কি, অর্থাৎ আমরা এতক্ষণ কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা বিদ্যুৎ পাইতাম, আর এখন আমরা বিদ্যুৎ পাচ্ছি কোথায়, মোশন থেকে। অর্থাৎ এতক্ষণ যে আমরা বিদ্যুৎটা পাইছিলাম সেটা ছিল স্থির বিদ্যুৎ, কেমিক্যাল রিয়াকশন থেকে, অর্থাৎ চার্জের স্থিরভাবে আমরা কি করছি, বিদ্যুৎ পাচ্ছিলাম। বাট এখন আমরা কি পাচ্ছি, মোশন, গতির কারণে বিদ্যুৎ পাচ্ছি, এটাকেই বলা হয় চলতড়িৎ। আশা করি এখন বুঝে গেছে, তাই তো? আচ্ছা দেখো, এরপর শুরু হলো ঘটনা এটা হচ্ছে 1800 সালে, তো 1879 সালে হ্যান্স ক্রিস্টিয়ান ওয়ারেস্টের পরে গেল কে, ফ্যারাডে। ঠিক আছে, আচ্ছা ফ্যারাডের পরে আমরা যদি 11 নম্বর বলি তাহলে ওহমসকে বলতে হবে, ওহমস ল। এর মধ্যে আরো কিছু কিছু সূত্র আছে, যেমন বায়োট-সেভার ল, এম্পিয়ার্স ল চলে আসে আমাদের। ঠিক আছে, তারপর 12 নম্বর আমরা যার নাম বলবো তার নাম হচ্ছে, আমরা সবাই জানি, টমাস আলভা এডিসন। ঠিক আছে, তাই না? টমাস আলভা এডিসন, উনি কি করেন, 1879 সালে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, এবং তিনি ডিসি জেনারেটর এবং ডিসি মোটর আবিষ্কার করেন, যার মাধ্যমে কি করা হয়তো, উনি একটা এডিসন কোম্পানি করলেন, যার মাধ্যমে উনি কি করেন সবাইকে, অর্থাৎ বিদ্যুৎ যে ব্যবহার করা যায় তার ব্যবহার শুরু হচ্ছে টমাস আলভা এডিসনের। তার আগ পর্যন্ত এই পর্যন্ত বিদ্যুৎ একটা কি ছিল, গবেষণার বিষয় ছিল। এরপর আমরা কি করছি, বিদ্যুৎটা ব্যবহার করা শুরু করি টমাস আলভা এডিসনের মাধ্যমে। ঠিক আছে, 1790 সালে উনি কি করেন, মানে বৈদ্যুতিক প্লান্ট স্থাপন করেন, এখান থেকে কি সবাইকে বিদ্যুৎ দিতেন। উনি যে বিদ্যুৎ দিতেন সেটা হচ্ছে ডিসি বিদ্যুৎ, আর আমরা জানি ডিসির ভোল্টেজ কম, আমাদের বাসা বাড়ি যে চার্জার গুলো দেখি 1.5 2, অর্থাৎ ডিসি ভোল্টেজ কম। অর্থাৎ ওনার এই যে ডিসি বিদ্যুৎ, টমাস আলভা এডিসনের যে ডিসি বিদ্যুৎ, ডিসি কারেন্ট, এর একটা সমস্যা ছিল। কি সমস্যা, যে আমরা জানি আমরা কি করি, পাওয়ার জেনারেট করছি, পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে ভি এবং আই এর গুণফল, তাই না? তাহলে দেখো, আবার আমরা জানি এই পাওয়ারটা যখন আমি ট্রান্সপোর্ট করি পাওয়ারটা লস হচ্ছে। ঠিক আছে, আমি যে পাওয়ারটা বিদ্যুৎ কেন্দ্রে জেনারেট করছি সেই বিদ্যুৎ পাওয়ারটা গ্রাহক পর্যন্ত নিয়ে গেতে আমার কি হয়, অনেকটা লস হয়ে যায়। এই লসটা ডিপেন্ড করে কার উপরে, অর্থাৎ একজন কৃষক বানাচ্ছে একটা জিনিস, ঠিক আছে, আচ্ছা সেদিকে না যায়। আচ্ছা, তাহলে এই যে লসটা, সেই লসটা নির্ভর করে কার উপরে, তা আমরা বলি লস, পাওয়ার লস নির্ভর করে কার, আই স্কোয়ার ইন্টু আর এর উপরে। আরটা ফিক্সড,
আরটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে, শুধু নির্ভর করে আই স্কোয়ারের উপর, অর্থাৎ কারেন্টের উপরে লসটা নির্ভর করে। অর্থাৎ আমরা যদি বলি যে পাওয়ার আমি 20 মেগাওয়াট, অর্থাৎ পাওয়ারের মান হচ্ছে আমার 20, অর্থাৎ 20 মেগাওয়াট পাওয়ার, এই 20টা কার গুণফল? ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে এডিসনের কি ছিল? ডিসিতে ভোল্টেজ কম ছিল। মনে করে 20 যদি আমি ধরি যে এই 20 মানটা হচ্ছে দুইজনের গুণফল, অর্থাৎ ভি হচ্ছে 10, আচ্ছা এইভাবে ধরি, যদি ভি হচ্ছে 5 আর আই হচ্ছে 4, 4 5 গুণি হচ্ছে কত? 20, 4 এবং 5 গুণ করলে হচ্ছে 20। তাহলে আমরা জানি কি কারেন্টটা অর্থাৎ 20 মেগাওয়াটের একটা পাওয়ার আমি ট্রান্সমিট করব, তাহলে আমার লস কত হবে? আই স্কয়ার। আর আই স্কয়ার মানে কত হবে? আর এর মান ধরলাম 1, আর এর মান যদি 1 ধরি তাহলে কারেন্ট হচ্ছে 4 স্কয়ার ইনটু হচ্ছে 1, তাহলে 16 ওয়াট। তাহলে 20 ওয়াটের মধ্যে 16 ওয়াট পাওয়ার আমার কি হচ্ছে? লস হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি যে 2 কিলোমিটার পরে আর মানুষরা কি পেত না? ভোল্টেজ পেত না। আমরা যেমন দেখি এখন বাসা বাড়িতে কাপে ভোল্টেজ কম, মানে পাওয়ার কম, অর্থাৎ 2 কিলোমিটারের বেশি দূরত্বে এই ডিসি বিদ্যুৎ মানে প্লান্টের মধ্যে পাওয়ার সরবরাহ করা যেত না। এইটা ছিল একটা তার সমস্যা। এই সমস্যাটা সমাধানের উপায় কি? দেখো, আমি যদি এই পাওয়ারটাকে এরকম করতে পারতাম, অর্থাৎ ভোল্টেজ 20 নিলাম, কারেন্ট ইনটু আই দিলাম, তাহলে আমার পাওয়ারটা কিন্তু ফিক্সড, পাওয়ারে কোনো পরিবর্তন হয় না। দেখো তো এইবার রেশিওটা কি? ভি ধরছি 20, আর ধরছে। এইবার আমার লসটা কত হবে একটু হিসাব করি তো। কারেন্টের মান কত? 1, 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত? 1 ইনটু 1 মানে আমার 1 ওয়াট, অর্থাৎ আমি 2 কিলোমিটার দূরে কত? 19 ওয়াট পাওয়ারে পাচ্ছি। এই কারেন্টের মানটা যদি আমি আরো কমাই এবং ভোল্টেজের মানটা আরো বেশি, তাহলে লস আরো কম হবে। তাহলে ভোল্টেজটা বাড়ানো দরকার ছিল, বুঝা যাচ্ছে? সেই সময় এই এডিসনের কোম্পানিতে আরেকজন কাজ করতেন, যাকে বলা হয় ইতিহাসের ভুল সময়ে জন্ম নেওয়া পৃথিবীর একজন মহান বিজ্ঞানী, যার নাম ছিল নিকোলা টেসলা। বলা হয় পৃথিবীর ভুল সময়ে জন্ম নেওয়া একজন মহান বিজ্ঞানী নিকোলা টেসলা। উনি বললেন যে উনি এডিসনের কোম্পানিতে চাকরি করতেন। উনি এডিসনকে বললেন যে আমরা যদি এই এসি বিদ্যুতের ডিসি বিদ্যুতের পূর্বে এসি বিদ্যুৎ দেই এবং ভোল্টেজটা যদি বেশি জেনারেট করি, তাহলে একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে আমি এই পুরো এলাকাটাকে সাপ্লাই দিতে পারবো এবং বিদ্যুৎ খরচও কি হয়ে যাবে? কমে যাবে। এডিসন বললেন যে না, এডিসন অলরেডি তার এই ডিসি বিদ্যুতের পিছনে তার অনেক বেশি ইনভেস্ট করে ফেলছিল বলে উনি এই ডিসি বিদ্যুৎ থেকে ব্যাক করতে চাচ্ছিল না। অর্থাৎ উনি বলছিলেন যে না, এইভাবেই দেই। এইভাবে দেওয়ার কারণে বিদ্যুতের প্রোডাকশন খরচ অনেক বেশি হয়ে যাচ্ছিল, সাধারণ মানুষ বিদ্যুতের দাঁড় করে পৌঁছতে পারেনি। কিন্তু বাট টেসলা ছিল একবারে অনড় তার দাবিতে। সে এই এডিসনের কোম্পানি থেকে চাকরিচ্যুত হয়। সে নিজে একটা কোম্পানি খুলে, কোম্পানি খোলার পরে তিনি হচ্ছে এসি বিদ্যুৎ আবিষ্কার করেন, যার ভোল্টেজ অনেক বেশি। আমরা জানি এসি আমাদের জেনারেশন ভোল্টেজ, আমাদের ঘোড়াশাল 5 নম্বর ইউনিটে আমাদের জেনারেশন ভোল্টেজ 11 কেবি থেকে 15.75 পর্যন্ত কেবি আমরা জেনারেট করতে পারি। 15,000 মানে 11,000 ভোল্ট থেকে 15,000 ভোল্ট আমরা জেনারেট করতেছি। তাহলে আমাদের এখানে কারেন্টের পরিমাণ খুব কম, ফলে আমাদের লসটা কম হয়, যার কারণে আমরা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের এই পর্যন্ত বিদ্যুৎ নিয়ে আসতে পারি খুবই নগণ্য লস। বুঝা যাচ্ছে? আমাদের ট্রান্সমিশন লাইনগুলো হচ্ছে 400 কেভি, বোঝা যাচ্ছে? 400 কেভি, তাহলে কত ভোল্ট, সেখানে কারেন্টের মানটা কত নগণ্য, তাহলে লস আরো বেশি নগণ্য। বুঝা যাচ্ছে? তাহলে টেসলা কি করলেন? এসি জেনারেটর আবিষ্কার করলেন। আমরা আজকে আমাদের বর্তমান যুগে যে বিদ্যুৎ ব্যবস্থা করি সেটা হচ্ছে টেসলার বিদ্যুৎ। বাট এই এডিসন এই টেসলাকে নিয়ে অনেক, এই টেসলার সাথে এডিসনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ঠিক আছে? এই টেসলা এডিসন কি করছে? টেসলার এসি বিদ্যুৎ যেন কেউ না ব্যবহার করে, এই জন্য এডিসন কি করতো? বড় বড় হাতি ঘোড়া প্রাণীগুলোকে এসি বিদ্যুৎ দিয়ে মেরে মানুষকে দেখাইতো যে দেখো এসি বিদ্যুতের ভয়াবহ কত, শকে মানুষ কিন্তু মারা যাচ্ছে। পরবর্তীতে টেসলা আবার একটা যুক্তি দাঁড় করেন যে এসি বিদ্যুতে অর্থাৎ 11,000 লাইনের ভোল্টে যদি আমি একাই ধরে থাকি, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে, আমি যদি ঝুলে থাকি, তাহলে আমার কোনো কিছু হবে না। যদি আমার কি না থাকে, নিচে গ্রাউন্ড থাকে, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে, অর্থাৎ 11,000 কেভি যখন আমি তার ধরবো, তাহলে তার ভোল্টেজও 11,000, আমার ভোল্টেজও 11,000। বাট যখন আমার যদি আমি ঝুলে থাকি, তাহলে আমার কিছু হবে না। এই পরীক্ষাটা টেসলা করে। অবশেষে এই দুইজনের প্রতিদ্বন্দ্বিতায়
টেসলা, নিকোলা টেসলা জয়ী হন এবং যার বদলেতে আজকের আমরা এই এসি বিদ্যুৎ ব্যবহার করছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে এখন আমি 13 জন পর্যন্ত যাদের নাম বললাম, আপনি বিদ্যুৎ আবিষ্কারের কৃতিত্ব কাকে দেবেন? সহজে দেওয়া মুশকিল। হয়তো আমি অনেকের নাম ভুলে গেছি এখানে, বা পৃথিবী সময় অনেকের নাম এখানে ভুলে গেছে যাদের নাম আসেনি। ঠিক আছে, শ্রদ্ধা ভরে স্মরণ করছি পৃথিবীর সকল মহান বিজ্ঞানীদের, যাদের বদৌলতে আমরা আজকের এই আধুনিক জীবন, আধুনিক বিদ্যুৎ পেয়েছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।